আজকে আমরা এখানে সমবেত হয়েছি 26শে মার্চ আমাদের স্বাধীনতা অর্জনের 48 বর্ষ আমরা উদযাপন করছি। 48 বছর আগে আমরা এই স্বাধীনতা পেয়েছিলাম, যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এই স্বাধীনতা দিবস উপলক্ষে এবং জাতীয় দিবস উপলক্ষে আমাদের আজকের এই অনুষ্ঠান। আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, এবং আমি সশ্রদ্ধ সালাম জানাই আমাদের মহান মুক্তিযোদ্ধাদের, এবং আমার আন্তরিক অভিনন্দন বাংলাদেশের জনগণের। এই বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই সংগ্রাম করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতি মাতৃভাষায় কথা বলার অধিকার হারাতে বসেছিল। সেই অধিকার অর্জনের সংগ্রামের মধ্য দিয়ে, যে সংগ্রাম তিনি শুরু করেছিলেন 1948 সালের 11ই মার্চ থেকে, ধাপে ধাপে বাঙালি জাতিকে তিনি স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেন। পাকিস্তান নামে যে রাষ্ট্রটি গঠিত হয়েছিল, আমরা 1200 মাইলের দূরত্বে একটি দেশ শুধু ধর্মের নাম নিয়ে, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, চিন্তা, চেতনা, এমনকি খাদ্যাভ্যাস কোনো কিছুতেই মিল ছিল না ওই পাকিস্তানিদের সাথে। তাদের খাদ্যাভ্যাসও ভিন্ন ছিল, তাদের কথাবার্তা ভিন্ন ছিল, পোশাক পরিচ্ছদ, আলাপ আলোচনা সবই ভিন্ন ছিল, তাদের সংস্কৃতি ভিন্ন ছিল। তারপরও একটা দেশ নামে যে অবস্থা সৃষ্টি হয়েছিল, সেটা হলো সংখ্যা দিক থেকে বাঙালি বেশি, কিন্তু দেশ চালাচ্ছে পাকিস্তানিরা। এমনকি পাকিস্তান আন্দোলনেও যাদের কোনো অবদান ছিল না, তারাই হয়ে গেল হর্তাকর্তা বিধাতা। বাংলাদেশ থেকে, অর্থাৎ এই পূর্ববঙ্গ, বৈদেশিক মুদ্রা অর্জন করত পূর্ব পাকিস্তান অর্থাৎ পূর্ববঙ্গ। যা কিছু সম্পদ এখানেই ছিল, শিক্ষা দীক্ষা কালচার সব দিক থেকেই ছিলাম আমরা উন্নত, আর ওরা ছিল সম্পূর্ণ একটা ভিন্ন সংস্কৃতি। কিন্তু তাদের শোষণ, তাদের অত্যাচার আমাদের উপর, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠের উপর সংখ্যালঘিষ্ঠের খবরদারি আর তাদের শোষণ বঞ্চনা, এই বঞ্চনার বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভাষা আন্দোলন থেকে শুরু করে ধীরে ধীরে একটা জাতিকে, একটা মুক্তির যে চিন্তা, স্বাধীনতার চিন্তা, সেই চিন্তায় এ জাতিকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন এই বৈষম্যের কথাগুলি তুলে ধরে। সেই বৈষম্যের অবস্থাটা এমন ছিল, আমি বহুবার বলেছি, আমি আবারও বলি, কারণ বাঙালি জাতি খুব তাড়াতাড়ি সব কিছু ভুলে যায়। অবশ্য আমি দোষ দিই না, আমাদের 6 ঋতুর দেশ, 2 মাস পর পর আমাদের ঋতুও বদলায়, প্রকৃতিও বদলায়, ফুল ফল পাখির গান সবই বদলায়, যার ফলে আমরা খুব তাড়াতাড়ি বিস্মৃত হয়ে পড়ি। তা নইলে পাকিস্তানিরা যেভাবে আমাদের উপর অত্যাচার করেছে, সেখানে এই দেশের কিছু সন্তান কিভাবে তাদের দালালি করেছে, সেটাও আমাদের কাছে একটা বিস্ময়। আবার বাঙালির আর একটা দিক আছে, যেটা জাতিপিতা বঙ্গবন্ধু সবসময় বলতেন,
যে পরিমাটির দেশ আমরা, আমাদের মন যেমন নরম, আবার চৈত্রের প্রখর রৌদ্রে এই মাটি এত শক্ত হয় যে ওই ঢেলা কারো মাথায় মারলে তার মাথাটাও ফেটে যায়। কাজে এই বাঙালিকে যখন শোষণ করা হয়, নির্যাতন করা হয় এবং অবহেলার শিকার হয়, সে অবহেলার একটি দৃষ্টান্ত দেই। যে যেমন সামরিক বাহিনীতে যে বৈষম্য ছিল, পাকিস্তানিরা রুটিগ্রস্ত খাইতো, তারা বেশ নাদুস নুদুস শক্ত টক্ত ছিল, উঁচা লম্বা ছিল বলে তারা আমাদের বাঙালিদের সবসময় অবহেলা করতো। বলতো বাঙালিরা তো কদমে খাটো, মানে লম্বায় কম, খাটো, তাদের গা গতরে এই লিকলিকা, সিনার মাপ কম, তারা আবার আর্মিতে কি যাবে, তারা আবার যুদ্ধ কি করবে, এভাবেই তারা আমাদের অবহেলা করত। যে কারণে পাকিস্তানি দেশটা যখন হয় তখন দেখা যায় যে জেনারেল পদে 3 জন ছিল, বাঙালি ছিল 0, একজনও না। মেজর জেনারেল পদে 20 জন ছিল, বাঙালি 0, একজনকেও তারা স্থান দেয় নাই। ব্রিগেডিয়ার পদে 34 জন ছিল, বাঙালি 0, একজনও বাঙালি কখনো প্রমোশনও পায়নি, পদও পায়নি। কর্নেল পদে 49 জন, বাঙালি 0, কোনো বাঙালি স্থান পায়নি। লেফটেন্যান্ট কর্নেল পদে 198 জন, বাঙালি মাত্র 2 জন। আর মেজর পদে 590 জনের মধ্যে বাঙালি ছিল মাত্র 10 জন। আর নৌবাহিনীতে 593 জন অফিসার মধ্যে বাঙালি ছিল মাত্র 7 জন। আর বিমান বাহিনীর 640 জনের মধ্যে 40 জন ছিল বাঙালি। এ হলো সামরিক বাহিনীর অবস্থা। আবার সিভিল প্রশাসনেও কেন্দ্রীয় সরকারে সেক্রেটারি পদে 4 জন ছিল, বাঙালি 0, তাদের কথায় বাঙালিরা সেক্রেটারি হবার নাকি যোগ্যই না, কিন্তু দেখা যেত সবসময় বাঙালিরাই ভালো করে, কিন্তু তাদের কোনো স্থান ছিল না। জয়েন্ট সেক্রেটারি 22 জনের মধ্যে মাত্র 8 জন। এভাবে ডেপুটি সেক্রেটারি 59 জনের মধ্যে মাত্র 23 জন। সেকশন অফিসার 323 জনের মধ্যে 25 জনের মধ্যে মাত্র 50 জন। এরকম আরও বহু আছে, আমি আর বেশি বলতে চাই না। এই ছিল আমাদের অবস্থা। এই রিপোর্টটা হচ্ছে 1956 সালের ডন পত্রিকায় পাকিস্তানে এটা প্রকাশিত হয়েছিল। যদি কেউ খুঁজতে যান সূত্র পাবেন। ডক্টর মাজহারুল ইসলাম তিনি বঙ্গবন্ধুর জীবনী গ্রন্থ লিখেছিলেন, তার বইয়ে এই তথ্যটা কিন্তু উল্লেখ করা আছে। তাছাড়া পাকিস্তানের ডন পত্রিকা সেই বছরের খোঁজ করলেই পাওয়া যায়, কারণ এখন আপনারা জানেন যে মানে ডিজিটাল পদ্ধতির বদৌলতে মানে গুগলে গেলে সার্চ করলে বা ইউটিউবে গেলে অনেক দেশের অনেক তথ্যই পাওয়া যেতে পারে। তো 56 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে, সরওয়ার্দী সাহেব প্রধানমন্ত্রী হন। তখন থেকে এই তথ্যগুলি যখন বের করেন এবং একটা প্রচেষ্টা ছিল যে বাঙালিদের অধিকারটার জন্য অন্তত বজায় থাকে, কিন্তু পাকিস্তানিরা তা দিত না। আমাদের পাট, চা, তামাক থেকে শুরু করে বিভিন্ন অর্থকরী ফসল, সেগুলি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতাম, সব নিয়ে যেত পাকিস্তানিরা। পাকিস্তানে 3বার রাজধানী পরিবর্তন হয়। প্রথমে ছিল করাচি, তারপরে করা হলো ইসলামাবাদ, তারপরে করা হলো পিন্ডি, এভাবে। অর্থাৎ একবার রাজধানী পরিবর্তন করতে যে যত টাকা খরচ, টাকা কিন্তু দিতে হতো আমাদেরকে, আর ভোগ করতো তারা। তাদের কিন্তু মরুভূমি, আমাদের অর্থ নিয়ে মরুভূমিতে তারা ফুল ফুটিয়েছিল, আর আমাদেরকে মরুভূমিতে পরিণত করার চেষ্টা করেছিল। এই বৈষম্যের বিরুদ্ধেই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের সংগ্রাম আন্দোলন। এবং সেটা আরও প্রকট হলো যখন 65 সালে, কারণ আসলে বাঙালিরা যখনই সরকার গঠন করেছে তখনই তাদেরকে বিশেষ করে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সৃষ্টিটাও করা হয়েছিল এই বৈষম্যের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এবং আপনারা জানেন যে ভাষা আন্দোলন যখন শুরু করা হয় 1948 সালে, এই ভাষা আন্দোলন 11ই মার্চ প্রথম ধর্মঘট হয়। তার আগে কিন্তু বঙ্গবন্ধু 4ঠা জানুয়ারি
ছাত্রলীগ নামে একটি ছাত্র সংগঠনও গড়ে তুলেছিলেন এবং এই ছাত্রলীগ সংগঠনের মধ্য দিয়েই কিন্তু সংগ্রামে পথ শুরু। এরপর 49 সালে এসে আওয়ামী লীগ গঠন করা হয়। কাজে এই আওয়ামী লীগ সংগঠনটা এভাবে করা হয়েছিল যাতে করে সংগঠন না থাকলে কোনো আন্দোলন সংগ্রাম গড়ে ওঠে না, সেটাই ছিল তার একমাত্র লক্ষ্য। এভাবে আওয়ামী লীগের সংগঠন গড়ে ওঠা এবং এই আওয়ামী লীগকে নিয়েই তিনি যাত্রা শুরু করেন। 54 নির্বাচনে যখন বাঙালিরা সরকার গঠন করলো সেটা ভেঙে দেওয়া হলো। এই পূর্ববঙ্গে তখন এমার্জেন্সি জারি করা হয়। বঙ্গবন্ধু তো একটার পর একটা ঘটনা হচ্ছে আর উনি তো গ্রেপ্তার হচ্ছেনই। এরপর 56 সালে যখন আওয়ামী লীগ গঠন হলো তখনই কিন্তু বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয় এবং সেই সময় বাঙালিদের কিছু সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু এরপরে 58 সালে মার্শাল ল, আইয়ুব খানের আমলেই শুরু হলো 65 সালে পাকিস্তান ভারত যুদ্ধ। সেই যুদ্ধে দেখা গেল যে তখন পাকিস্তান রক্ষা করাই কঠিন হয়ে গেল। এমনকি ওই পশ্চিম পাকিস্তানে অত উঁচা লম্বা জোয়ান জোয়ান শক্তিশালী পাকিস্তানের সেনাবাহিনীরা কিন্তু ওই পাকিস্তান রক্ষা করতে এগিয়ে যায়নি। বেঙ্গল রেজিমেন্টে বাঙালি সৈন্যরাই অগ্রণী ভূমিকা নিয়েছিল। কাজে তখন যদি বলা যায় যে ভারতের হাত থেকে পাকিস্তানকে রক্ষা, সেটা কিন্তু বাঙালিরাই করে। এরপরেই জাতির পিতা 6 দফা দিলেন। এই 6 দফা তিনি যেটা বাংলাদেশের জনগণ মুক্তির সনদ হিসেবে গ্রহণ করলো। আর এই 6 দফা দেওয়ার পরই এটা নিয়ে তিনি প্রচার শুরু করলেন, তাকে গ্রেপ্তার করা হলো। কিন্তু এই 6 দফার থেকেই কিন্তু জনগণ ওই পাকিস্তানের হাত থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়ার সিদ্ধান্ত এখান থেকেই শুরু। কারণ 65 সালের যুদ্ধে দেখা গেছে আমাদের এই ভূখণ্ড সম্পূর্ণ অরক্ষিত, কিছু ছিল না এখানে। অথচ সব শক্তি, সামরিক শক্তি যা ছিল পশ্চিম পাকিস্তানে, কিন্তু তারাও রক্ষা করতে পারেনি, বাঙালি ছাড়া রক্ষা হতো না। তখনই জাতির পিতা 6 দফা দিলেন। আর এই 6 দফা দেওয়ার সাথে সাথে আপনারা জানেন যে 68 সালে এই কেন্দ্রীয় কারাগার থেকেই তাকে গ্রেপ্তার করে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে ফাঁসি দিয়ে হত্যার চক্রান্ত করেছিল। সেখানেও বাঙালিরা মেনে নেয়নি। তখনই 6 দফা 11 দফা আন্দোলন শুরু হলো এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আইয়ুব খান এই আগরতলা মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হলো এবং বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হলো। 69 সালের 22 ফেব্রুয়ারি তিনি মুক্তি পান। 21 ফেব্রুয়ারি আইয়ুব খান এই মামলা প্রত্যাহার করে নেয়। এরপর 70-এ নির্বাচন, কারণ তখন এআইএ খান আসলো, এলএফও দিল, নির্বাচন হলো। এই নির্বাচন যখন ক্ষমতা এসেছে তখন আমাদের অনেকেই তখন নির্বাচন না, স্বাধীনতা বা ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো, অনেক কথাই বলেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন আগে নির্বাচনটা হোক, বাংলাদেশের জনগণের পক্ষে বা পাকিস্তানের পক্ষে কথা বলার অধিকারটা কে পায় সেটা জনগণই ঠিক করে দিক, অন্তত নেতৃত্ব কে দেবে সেটা তারাই ঠিক করুক। এবং তার কিন্তু একটা পরিকল্পনা বহু আগে থেকেই ছিল। তিনি জানতেন যে নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হবে, কিন্তু পাকিস্তানিরা ক্ষমতা দেবে না এবং সেখানে যুদ্ধ করতে হবে। এবং সেটা মাথায় রেখেই তিনি যে আগামীতে যে যুদ্ধ হবে এই যুদ্ধ পরিচালনায় কী কী করবেন এবং কোথায় অস্ত্র আসবে, কিভাবে শরণার্থী গেলে কোথায় তার আশ্রয় পাবে, কিভাবে ট্রেনিং পাবে, সবই কিন্তু তিনি করে রেখেছিলেন। আর ছাত্রলীগ সবসময় একটা অগ্রণী ভূমিকা পালন করত। এই যে জয় বাংলা স্লোগান থেকে শুরু করে আমাদের পতাকা সব কিছু কিন্তু তিনি অনেক আগে থেকে ঠিক করেছিলেন, এমনকি আমাদের জাতীয় সঙ্গীত। কাজে এই জাতীয় সঙ্গীত কী হবে, আমাদের পতাকা কী হবে, সবই তিনি করে দিয়েছেন। এবং আমাদের স্লোগান জয় বাংলা
ছাত্রলীগে প্রথম বলেছে এটা মাঠে নিয়ে যেতে, এটা প্রচার হয়। অর্থাৎ বহু আগের থেকে স্বাধীনতার পরিকল্পনা নিয়ে তিনি কিন্তু ধাপে ধাপে এগিয়েছেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, যাতে করে পাকিস্তান নামে সেই দেশটির শাসক, মিলিটারি শাসক, কখনো যেন বাঙালির উপরে দোষ দিতে না পারে যে তারা বিচ্ছিন্নতাবাদী। আবার এখানে আপনারা যদি বঙ্গবন্ধুর অনেক বিদেশি ইন্টারভিউ শোনেন, তিনি একটা কথা সবসময় বলতেন যে যারা সংখ্যাগরিষ্ঠ হয় তারা তো বিচ্ছিন্নতাবাদী হয় না। কাজে আমরা যে স্বাধীনতার জন্য সংগ্রাম করছি একটা জাতি হিসেবে, যারা ওই পাকিস্তান নামী দেশটায় আমরাই সংখ্যাগরিষ্ঠ, সেটা কিন্তু তিনি স্পষ্টভাবে বলতেন। এবং স্বাধীনতা এই কথাটাই ছিল, কিন্তু সবসময় তিনি অত্যন্ত সতর্ক ছিলেন যে কোনো মতে পাকিস্তানিরা যেন, ওই পাকিস্তানি শাসকরা এই ছুতা ধরে বাঙালির উপর কোনো রকম দোষারোপ করতে না পারে, আর আন্তর্জাতিকভাবে যেন আমরা সমর্থনটা আদায় করতে পারি। যে কারণে যখন আমাদের ৭০ নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া সত্ত্বেও ইয়াহিয়া খান ক্ষমতা দিল না, তিনি কিন্তু তখন থেকেই প্রস্তুতি নিলেন। ৭ই ডিসেম্বর নির্বাচন হয়েছে, ৩রা জানুয়ারি সরোয়ার্দী উদ্যানে নির্বাচিত যারা প্রতিনিধি, একটা ছিল গণপরিষদ অর্থাৎ জাতীয় পরিষদ, ন্যাশনাল অ্যাসেম্বলি, আর একটা হলো প্রাদেশিক পরিষদ। এবং আওয়ামী লীগ কিন্তু সব জায়গায় জয়লাভ করে। ন্যাশনাল অ্যাসেম্বলি কিন্তু পূর্ববঙ্গ সহ গোটা পাকিস্তানে কিন্তু মেজরিটি পেয়েছিল আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে। সকল সদস্যকে নিয়ে তিনি কিন্তু শপথ গ্রহণ করান, এবং সেই শপথ গ্রহণ করা হয়েছিল। এবং এরপর যখন মোটেই ক্ষমতা দেয় না, আপনারা জানেন যে অ্যাসেম্বলিও ডাকে না, এরপরে সেই অসহযোগ আন্দোলন, ৭ই মার্চের তাঁর সেই ঐতিহাসিক ভাষণ, যে ভাষণের মধ্য দিয়ে একটা গেরিলা যুদ্ধের সকল প্রস্তুতি এবং কার কী করণীয় সবই তিনি বলে দিয়েছিলেন। এবং সেই ভাষণের মধ্য দিয়ে কিন্তু এদেশের মানুষ সেই সিদ্ধান্ত পেয়ে গিয়েছিল যে আমাদের কি করতে হবে, কারণ যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে তিনি বলেছিলেন। এবং এভাবে তিনি একটা অসহযোগ আন্দোলনকে সশস্ত্র বিপ্লবে রূপান্তর করে এই যুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন। পাকিস্তানি হানাদার বাহিনী 25শে মার্চ যখন তারা গণহত্যা শুরু করলো, অর্থাৎ তারাই যখন আক্রমণ করলো, আক্রমণকারী হলো, সাথে সাথে এটাও পূর্ব পরিকল্পনা ছিল, সেই অনুযায়ী তার স্বাধীনতার সেই ঘোষণাটা যে যুদ্ধ চালিয়ে যাওয়া নির্দেশ, অর্থাৎ শেষ সৈন্য বিতাড়িত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে, এই কথাটাই ঘোষণাটা তিনি কিন্তু ইপিআরের, বর্তমানে বিজিবি পিলখানা, সেখানকার ওয়্যারলেসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে পৌঁছে দিলেন। এবং আমাদের বাঙালিরাও যে যেখানে ছিল, যা যা কিছু ছিল তাই নিয়ে কিন্তু তারা শত্রু মোকাবেলা করলো। যদিও এ মোকাবেলা শুরু হয়েছিল আমাদের গাজীপুর থেকে, এই জয়দেবপুরেই প্রথম পাকিস্তানি সেনাদের প্রতিরোধ গড়ে তুলেছিল ওই জয়দেবপুরে এবং আমাদের গাজীপুরের নেতৃবৃন্দ। কাজে এভাবে কিন্তু আমাদের যাত্রা শুরু। 25শে মার্চের এই ঘটনার পর যখন যে মুহূর্তে 26শে মার্চ বঙ্গবন্ধুর ওই ঘোষণা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়লো, পাকিস্তানের ওয়্যারলেসে পড়লো, ধরা পড়লো, তারা 32 নম্বর থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। এবং এরপর আপনারা জানেন যে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে ফাঁসি দেওয়ারও ষড়যন্ত্র করেছে। কিন্তু আমরা বঙ্গবন্ধুর যেহেতু প্রস্তুতি ছিল, মিত্র শক্তি সহায়তা পেলাম, বাঙালি জাতি মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করলো। 16ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী মিত্র বাহিনীর কাছে সারেন্ডার করলো। আমাদের মুক্তিযোদ্ধা এবং মিত্র বাহিনী ভারত, তাদের কাছে তারা সারেন্ডার করলো। 96,000
পাকিস্তানি সৈন্য আটকা পড়ল এখানে। আন্তর্জাতিক চাপে সেখানে ইয়াহিয়ার পতন হলো, ভুট্টো রাষ্ট্রপতি হলো, বঙ্গবন্ধু মুজিবকে মুক্তি দিল। তিনি বাংলাদেশে ফিরে এলেন 10ই জানুয়ারি। 10ই জানুয়ারি বাংলাদেশে এসে মাত্র 9 মাসের মধ্যে তিনি আমাদের সংবিধান দিলেন। সবচেয়ে বড় কাজ, 10ই জানুয়ারি তিনি ফিরে এসেছেন, মার্চ মাসে ভারতীয় মিত্র বাহিনী যারা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধ করেছে, আমাদের দেশকে শত্রুমুক্ত করেছে, যাদের কাছে পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করেছে, সেই মিত্র বাহিনীকে তিনি স্বদেশে ফেরত পাঠালেন। পৃথিবীর ইতিহাসে যত দেশে বিপ্লব হয়েছে, যত দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, যত দেশে মিত্র বাহিনী গিয়েছে সহায়তা করতে, কোনো দেশ থেকে মিত্র বাহিনী ফেরত যায় নাই। বাংলাদেশ একমাত্র ব্যতিক্রম। সেটা সম্ভব হয়েছে একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো স্বাধীন চেতা নেতা ছিলেন বলে। স্বাধীন চেতা নেতা ছিলেন, পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তিনিও খুব স্বাধীন চেতা ছিলেন। তাই বঙ্গবন্ধু মুজিব যখনই তার কাছে প্রস্তাব দিয়েছে যে আপনি আপনার সেনাবাহিনী কখন ফেরত নেবেন, তিনি বলে দিয়েছেন আপনি যখনই বলবেন তখনই ফেরত যাবে। এটাও পৃথিবীর ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত বঙ্গবন্ধু মুজিব সৃষ্টি করেছেন। তিনি বাংলাদেশ স্বাধীন দেশের জন্য আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ সকল প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়, সেটাকে আবার ঢেলে সাজিয়ে তিনি গঠন করলেন, যেটা আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। পাশাপাশি আমাদের সংবিধান দিলেন এবং দেশকে অর্থনৈতিক উন্নয়নের জন্য একদিকে যেমন যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা, প্রতিটি শহীদ পরিবারকে তিনি আর্থিক সহায়তা দিয়েছেন। পঙ্গু এবং আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ব্যবস্থা করেছে। সকল নির্যাতিত নারী তাদের পুনর্বাসনের জন্য পুনর্বাসন বোর্ড করে দিয়েছেন এবং তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করেছেন। স্পেশাল ডাক্তার, নার্স নিয়ে এসেছেন বিদেশ থেকে, সুইজারল্যান্ড থেকে নার্স এনেছেন, জার্মানি, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে ডাক্তার এনেছেন। তাদের চিকিৎসা করা, তাদের সামাজিকভাবে পুনর্বাসন করা এবং তাদেরকে একটা জাতীয় সম্মান দিয়ে, বীরাঙ্গনা নাম দিয়ে তাদের জাতীয় সম্মানে তিনি সম্মানিত করেছিলেন। এবং এই মেয়েদের বিবাহ সময় এবং তাদের চিকিৎসা সব ব্যাপারে আমার মা নিজেও সক্রিয় ছিলেন। এইভাবে তিনি প্রত্যেকটা পরিবার এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি পরিবারের কাছে তিনি রিলিফ সামগ্রী পৌঁছে দিয়েছেন। যেখানে কোনো তাদের ঘরবাড়ি ছিল না, প্রায় 3 কোটি মানুষ গৃহহারা, প্রত্যেকের ঘরবাড়ি তৈরি করে দেওয়া, তাদের কাপড় চোপড় কোনো কিছু ছিল না। এতগুলি 1 কোটির উপর শরণার্থী দেশে ফিরে এসেছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। সেখানে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা নৌকায় করে, মাথায় করে, রিকশায় করে, হেঁটে হেঁটে প্রত্যেক বাড়িতে বাড়িতে সাহায্য পৌঁছে দিয়ে এসেছে। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, সম্পূর্ণ বিধ্বস্ত একটা সমাজ, সেই সমাজটাকে পুনর্বাসন করা, ঘরে ঘরে হাহাকার, স্বজন হারা বেদনা, তাদের সান্ত্বনার বাণী শোনানো, সেই কাজগুলি কিন্তু বঙ্গবন্ধু মুজিবই করেছিলেন। এবং এভাবেই একদিকে যেমন তিনি বিধ্বস্ত বাংলাদেশ গড়েছেন, রাস্তাঘাট, পুল, ব্রিজ, আমি অনেকবার সংখ্যা দিয়েও বলেছি বক্তৃতায়, কাজে এভাবে করা, অপরদিকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, 126টা দেশ থেকে স্বীকৃতি আদায় করা, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি আদায় করেছেন। ওআইসি, কমনওয়েলথ, তারপরে আপনার জাতিসংঘ সহ প্রত্যেকটা আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ
লাভ করা থেকে শুরু করে আন্তর্জাতিকভাবেও বাংলাদেশকে তিনি প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন এবং বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করে একটা প্ল্যাটফর্ম করেন। এই কৃষক শ্রমিক আওয়ামী লীগ, যেটাকে অনেকে বাকশাল হিসেবে বলে, আর বাকশাল এটা ছিল কৃষক শ্রমিক আওয়ামী লীগ সহ দেশের সকল স্তরের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ, সকলকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা। প্রতিটি রাজনৈতিক দল, আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী থেকে শুরু করে সকল প্রতিষ্ঠান, প্রশাসনের কর্মকর্তা সকলকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে দেশের আর্থ-সামাজিক কাজে তাদেরকে সম্পৃক্ত করে অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য এই জাতীয় ঐক্য তিনি গড়ে তুলেছিলেন। আমাদের স্বাধীনতা বিরোধীরা যারা ৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল, যারা যুদ্ধ অপরাধী ছিল, যারা ওই হানাদার পাকিস্তানি বাহিনীকে গ্রামের পর গ্রাম পথ চিনিয়ে নিয়ে গিয়েছে, যারা ঘর থেকে আমাদের মা বোনদের তুলে নিয়ে ওই পাকিস্তানি সৈনিকদের হাতে তুলে দিয়েছে, যাদেরকে পরবর্তীতে ক্যাম্পের থেকে উদ্ধার করা হয়েছিল, যারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, সেই সমস্ত স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী তাদের বিচারও বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন। অনেকে সাজাপ্রাপ্ত ছিল, গ্রেপ্তার ছিল, অনেকে দেশে বিদেশে পাড়ি দিয়েছিল, অনেকেই পাকিস্তানি পাসপোর্ট নিয়েও চলে গিয়েছিল। তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে যায়নি। তারা মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল ঠিকই, পরবর্তীতে তারা একের পর এক চক্রান্ত করে যাচ্ছিল। আওয়ামী লীগের 7 জন সংসদ সদস্যকে হত্যা করা হয়েছিল, অনেক নেতাকে হত্যা করা হয়, পাটের গুদামে আগুন দেওয়া হতো, থানায় আগুন দিয়ে অস্ত্র লুটপাট করা হতো। এমনকি তারা সেখানে এই রাজাকার, আল বদর, আল শামস বাহিনী আর যারা আন্ডারগ্রাউন্ড কমিউনিস্ট পার্টি, সর্বহারা পার্টি, এরা কিন্তু তখন এক হয়ে যায় এবং তারাই কিন্তু নানা চক্রান্ত শুরু করে এবং এই তাদের চক্রান্তের হাত থেকে দেশকে রক্ষা করা এবং এই চক্রান্ত করে এবং এর সাথে আন্তর্জাতিক শক্তিগুলি যারা পাকিস্তানিদের সাহায্য করেছিল, 7 ফ্লিট দিয়েও যারা সাহায্য করতে চেয়েছিল পাকিস্তানিদের যে বাঙালিকে দমন করার জন্য, যারা চায়নি বাংলাদেশ স্বাধীন হোক, যারা মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বলেছিল এই দেশটা স্বাধীন হয়ে কি হবে, দেশ স্বাধীন হলে তো এটা একটা তলাবিহীন ঝুড়ি হবে, অর্থাৎ বাঙালির বিজয়কে যারা একেবারে মেনে নিতে পারে নাই, তারাই কিন্তু এই চক্রান্তে লিপ্ত ছিল। আর এরা হাত করে নেয় আমাদেরই কিছু লোকদের, তাদেরকেই নিয়ে, তাদেরকে অর্থ সম্পদ দিয়ে, তাদেরকে বিভিন্ন লোভ দেখিয়ে তাদেরকে ব্যবহার করা শুরু করে। আর এই চক্রান্তকে অতিক্রম করে যখন জাতির পিতা বাংলাদেশকে অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে নিয়ে যান, যার ফলে বাংলাদেশ প্রবৃদ্ধি 7 ভাগের উপর অর্জন করতে সক্ষম হয়েছিল এবং দেশে একটা শৃঙ্খলা ফিরে এসেছিল। এই জাতীয় ঐক্য সৃষ্টি করার ফলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা পরিবেশ ফিরে আসে, অফিস আদালতে সকলে কাজ করে, পাকিস্তানদের পরিত্যক্ত সকল শিল্প কলকারখানা একটা রুগ্ন অবস্থায় ছিল। মা যেমন তার রুগ্ন সন্তানকে বুকে নিয়ে লালন পালন করে সুস্থ করে, প্রতিটি শিল্প প্রতিষ্ঠান পরিত্যক্ত সেগুলি জাতির পিতা আবার চালু করে দেন। আর যাদের মালিক ঢাকায় বাংলাদেশে ছিল তাদের মালিকানাও ফিরিয়ে দিয়ে তাদের হাতে দেওয়ারও পদক্ষেপ তিনি নিয়েছিলেন। আমাদের দেশের মানুষের খাদ্য নিরাপত্তা দেওয়ার জন্য তিনি একটা ব্যবস্থা নিয়েছিলেন যে প্রত্যেকটা কৃষি জমি চাষ হবে, কোঅপারেটিভের মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ করে তার মাধ্যমে চাষ হবে। উৎপাদিত যে ফসল, জমির মালিকানা ঠিক থাকবে, যার যার জমি তার তার থাকবে, কিন্তু যখন চাষবাস হবে, এখন যেমন বিভিন্ন ব্লক করে ইরি ব্লক, এই ব্লক করা হয়, ঠিক সেইভাবে তিনি একটা কোঅপারেটিভের মাধ্যমে চাষ করবে।
যারা শ্রম দেবে, উৎপাদিত পণ্যের একটা অংশ তারা পাবে, যারা মালিকানা যাদের থাকবে সে মালিকরা একটা পাবে, কোঅপারেটিভ পাবে। এইভাবে তিনি অর্থনৈতিকভাবে বাংলাদেশকে স্বাবলম্বী করতে চেয়েছিলেন, যেন কারো কাছে হাত পেতে চলতে না হয়, বাংলাদেশ যেন মর্যাদা নিয়ে দাঁড়াতে পারে। তিনি যখন এই পদ্ধতিটা শুরু করতে গেলেন এবং ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা, 19টা জেলাকে ভেঙে প্রত্যেকটা মহকুমাকে জেলায় রূপান্তর করলেন, জেলা গভর্নর নিযুক্ত করলেন, প্রত্যেকটা জেলা ভিত্তিক সেসব জেলার উন্নয়নের কি কাজ এই গভর্নরদের ট্রেনিং দেওয়া শুরু করেছিলেন, যে এইভাবে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে প্রত্যেকটা এলাকায় যেন সরকারের জনসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়, সেই ব্যবস্থাটা তিনি নিয়েছিলেন। তার এই পদ্ধতিতে যে সুফলটা আমাদের সমাজে এসেছিল, মানুষের ভিতরে একটা আত্মবিশ্বাস ফিরে এসেছিল, মানুষ একটু সুখের মুখ দেখতে শুরু করেছিল, ঠিক তখনই এই শ্রেণীটা যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যারা ওই পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর, যারা ছিল স্বাধীনতা বিরোধী এবং যারা যুদ্ধাপরাধী, তারা এবং তাদের আন্তর্জাতিক বন্ধু এরা এক হয়ে যায়, তারা চক্রান্ত শুরু করে। আবার সেই ষড়যন্ত্রের ফলেই আমাদের জীবনে নেমে আসে অমানিসার অন্ধকার 75 15ই আগস্ট। 75 15ই আগস্ট জাতির পিতাকেই শুধু হত্যা করে নাই, আমি মা হারিয়েছি, ভাই হারিয়েছি, আমার 10 বছর ছোট শিশু ভাইটিকেও ছাড়িনি। অর্থাৎ ওই রক্তের কেউ যেন এসে আবার বাংলাদেশের দায়িত্ব নিতে না পারে বা তাদেরকে ঘিরে আওয়ামী লীগ যেন দাঁড়াতে না পারে, এটাই ছিল তাদের চক্রান্ত। আমরা 2 বোন বেঁচে যাই। আমরা যে বেঁচে গিয়েছিলাম এটাও ছিল একটা ঘটনাচক্র। মাত্র 15 দিন আগে দেশ ছেড়ে চলে গিয়েছিলাম, যার ফলে 2টো বোন আমরা বেঁচে গিয়েছিলাম।